মেয়েদের সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো তার স্তন। তাই সুন্দর এবং সুগঠিত স্তন পাওয়ার ইচ্ছে সব মহিলাদের মধ্যেই কম বেশি থাকে। আনফরচুনেটলি কিছু মহিলা আছেন যাদের ব্রেস্টের সাইজ স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকখানি ছোট। নিজের ব্রেস্টের সাইজ বড় করবার জন্য এনারা বাজার থেকে বেশ কিছু ওষুধ, ক্রিম এবং তেলের ব্যবহার করলেও তেমন একটা সুফল পান না। তবে হতাশ হবার কিছু নেই, আজকের আলোচনা আপনাদের জন্যই। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ব্রেস্ট অগমেন্টেশন, এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট প্লাস্টিক এবং কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। নমস্কার ডাক্তারবাবু, হেলথ ইনসাইটে আপনাকে স্বাগত। স্যার, তাহলে আমাদের যেটা প্রথম প্রশ্ন থাকবে যে ব্রেস্ট ছোট হওয়ার মূল কারণটা কি? তো ব্রেস্ট ছোট হওয়ার মূল কারণ হচ্ছে এটা ফিজিওলজিক্যাল। প্রথমে আমি বলে নেব, আমি একজন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন, আমি রেগুলারলি ব্রেস্ট অগমেন্ট করি। কিন্তু এই যে মহিলারা ছোট ব্রেস্ট নিয়ে আসেন, 99% ক্ষেত্রেই কিন্তু এই ব্রেস্টের যে ফাংশন, বায়োলজিক্যাল ফাংশন, মিল্ক প্রোডাকশন করা, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। কারণ যখন মিল্ক প্রোডাকশন করার সময় হবে তখন গ্ল্যান্ডুলার পার্টের হাইপারট্রফি হয়, সেখান থেকে মিল্ক বেরিয়ে আসে। কিন্তু ব্রেস্টের সাইজ ছোট হলে পরে যেটা আমাদের মহিলারা রয়েছেন বা যে মেয়েটি ছোট হয়, সেটা তো ফিজিওলজিক্যাল কারণেই হয়। অনেক সময় আমরা দেখি যে তার ফ্যামিলিগত হয়তোভাবে ব্রেস্টের সাইজটা ছোট। কিছু কিছু পেশেন্টের প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে, একটা দিকে সাইজ কিন্তু নর্মাল রয়েছে, অন্যদিকে সাইজ দেখা গেল ছোট, সেটা প্যাথোলজিক্যাল কন্ডিশনসগুলোতে হয়। তো ইউজুয়ালি এই ছোট হওয়ার কোনো পেছনে কোনো বিশেষ কারণ খুঁজে পাওয়া যায় না, প্রকৃতিগতভাবেই কারো কারো ব্রেস্টের সাইজ কিন্তু একটু ছোট হতে পারে। যেটা কথা বলা হচ্ছে যে ব্রেস্ট অগমেন্টেশন, হুম। এটা করলে কি মানে তার কি কাঙ্ক্ষিত সাইজে কি তিনি সেটা নিতে পারবেন? ঠিক। তো ব্রেস্ট অগমেন্টেশন আমরা যখন করি, আমরা সিলিকন ইমপ্লান্ট দিয়ে করি। যেমন ধরুন, আমি যদি এই ব্রেস্টটা উদাহরণ হিসেবে দিই, এটা একটা ছোট ব্রেস্টের প্রতিলিপি বা রেপ্লিকা। তো কারোর যদি মনে হয় যে তার ব্রেস্টের সাইজটা ছোট মনে হচ্ছে বা তার বডির সঙ্গে ঠিক মানানসই বলে মনে হচ্ছে না, কারণ প্রত্যেকটা মেয়ের তো একটা আইডিয়া আছে যে তার কোন সাইজের ব্রেস্ট হলে তাকে ভালো লাগবে, তখন তারা আসেন। তখন আমরা যেটা করি, পার্মানেন্ট একটা ট্রিটমেন্ট হচ্ছে অগমেন্টেশন করা। এটা সিলিকনের ইমপ্লান্ট, যেমন এটা 340 সিসির ইমপ্লান্ট রয়েছে। তো ব্রেস্ট যেটা রয়েছে, ব্রেস্টের পেছনে আমরা নিচের দিকে ছোট একটা কাটিং করে এই ইমপ্লান্টটাকে, ধরুন এটা সাইড থেকে আমি দেখাচ্ছি, তো এটাকে আমরা চেস্ট ওয়াল এবং ব্রেস্টের নিচে করে দেবো। তখন দেখুন পুরো জিনিসটা কিন্তু বড় বলে মনে হচ্ছে, এই যে পুরো জিনিসটা বড় হয়ে গেল। তো এটাই হচ্ছে সিলিকন ব্রেস্ট অগমেন্ট। তাহলে ব্রেস্টের পেছনে ছোট্ট একটা পকেট ক্রিয়েট করে এই জিনিসটাকে প্লেস করে দেওয়া, তাহলে টোটাল যে ভলিউমটা হবে, যখন আপনি যে ব্রাটা আপনি পরবেন, তখন যে ব্রাটা ইউজ করা হবে সেই ব্রায়ের সাইজটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা আমি জাস্ট বাইরে বলে দেখালাম, এটা খুব সুন্দরভাবে বডির সঙ্গে শেপে চলে আসে, এরকম ফাঁকা কখনো মনে হবে না। এটা জাস্ট উদাহরণ হিসেবে দেখানোর জন্য আপনাদেরকে বোঝালাম। তো পার্মানেন্টলি যদি ব্রেস্টের সাইজ বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু এই সিলিকন অগমেন্টেশনটা হচ্ছে সব থেকে ভালো, সব থেকে সেফেস্ট। এবং যেটা আপনি বললেন যে কোন সাইজের ব্রেস্ট আমরা পাবো, সেটা ডিপেন্ড করে। যখন পেশেন্টরা আসেন, আমরা তাদেরকে বিভিন্ন যে ইমপ্লান্টগুলো রয়েছে বা সাইজারগুলো রয়েছে, সেগুলো তার ব্রায়ের মধ্যে দিয়ে দিই, দিয়ে বলি যে দেখুন এটা 280 সিসির ইমপ্লান্ট বা সাইজার, আপনি এরকম একটা পাচ্ছেন। উনি তখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে ওনার ক্ষেত্রে কেমন লাগছে। ব্রায়ের ভেতরে আমরা সাইজারটা দিয়ে আপনাকে বলবো বা ওনাকে বলবো, উনি একটা বলে চুজ করলেন যে স্যার আমি 350 নেবো বা 400 নেবো বা স্যার 300 নেবো বা 250 নেবো। সুতরাং যে সাইজের আপনি চাইছেন সেই সাইজের কিন্তু পার্মানেন্টলি এই ইমপ্লান্টের সাইজ আলাদা আলাদা হয়, সেই হিসেবে আমরা দিয়ে পেশেন্ট যে সাইজে চাইছেন সেই সাইজের করা যায়। মানে তিনি তার যে কাঙ্ক্ষিত সাইজ তিনি সেটা একেবারেই একেবারে পেয়ে যাবেন। একেবারেই পেয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি মানে যে কেউ করাতে পারে, মানে যার ব্রেস্ট ছোট, মানে সে চাইলে কি বড় করাতে পারে, নাকি আরো কিছু প্যারামিটার আছে সেগুলো দেখার পরে আপনারা ঠিক করেন যে এইটা সুটেবল ক্যান্ডিডেট বা ইনি পারবেন ইনি পারবেন না, এরকম কিছু ব্যাপার আছে? আচ্ছা, আইডিয়াল কন্ডিশনটাকে যদি আমরা বলতে চাই, যার ব্রেস্ট বডির তুলনায় ছোট, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি পেশেন্টের বয়স 18 থেকে 20 বছরের বেশি হয়, কারণ ব্রেস্টের যে গ্রোথ রয়েছে সেটা 18 থেকে 20 বছর অবধি অন্তত হয়। সুতরাং তার নিচে ইউজুয়ালি ছোট ব্রেস্ট নিয়ে এলেও আমরা পেশেন্টদেরকে বলি না করার জন্য। আর কখন করা যাবে না, যেটা হচ্ছে কোনো যদি ব্রেস্টের কন্ডিশনস থাকে, যেমন ধরুন মিল্ক প্রোডাকশন হচ্ছে, সেই অবস্থাতে করা যায় না। বা বডিতে যদি সিস্টেমিক কোনো ডিজিজেস থাকে, হাই সুগার, থাইরয়েড বা হেভি স্মোকার, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াগুলো করার সময় সতর্কতা অবলম্বন করে করতে হয়। ওকে,
তাহলে ধরুন একজন পেশেন্ট আপনার কাছে এলেন, তাকে কি কি ধরনের মানে পরীক্ষা করে আসতে হয়, নাকি আপনারাই সাজেস্ট করেন যে এই পরীক্ষাগুলো আপনাকে করে আসতে হবে? প্রথমত আমরা তার মেডিকেল হিস্ট্রি নিই। হিস্ট্রির মধ্যে যেটা থাকে যে ওনার অন্য কোনো অসুখ রয়েছে কিনা, সুগার, থাইরয়েড, স্মোকিং করেন কিনা। দ্বিতীয় হিস্ট্রি তার বাচ্চা হয়েছে কিনা, বাচ্চা হলে পরে সেটা একরকম ভাবে হয়, না হলে পরে অন্যরকম হয়। 3 নম্বর হচ্ছে আমরা তাকে জানবো তার কোনো প্রিভিয়াস সার্জারি হয়েছে কিনা, ব্রেস্টের কোনো প্যাথোলজি ছিল কিনা, এই ব্যাপারগুলো হিস্ট্রিতে থেকে জানতে হয়। তারপর যে ইনভেস্টিগেশনসগুলো আমরা ইউজুয়ালি করি, একটু হিমোগ্লোবিনটা দেখে নিতে হয়, হিমোগ্লোবিন ঠিকঠাক রয়েছে কিনা। দ্বিতীয় এক্স-রে চেস্ট এবং ইসিজি, ওনার হার্টের এবং চেস্টের কন্ডিশন কেমন রয়েছে সেটা দেখে নেওয়া। আর ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, রক্তপাত সহজে বন্ধ হয় কিনা সেটা দেখে নেবো। আর সেরোলজি, যেটা রক্তের মাধ্যমে কিছু কিছু ডিজিজ ছড়ায়, যেটা পেশেন্টের থেকে ডাক্তারকে ছড়াতে পারে বা ডাক্তার থেকে পেশেন্টে, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি। এই টেস্টগুলো বেসিক যে কোনো সার্জারি করতে গেলে এটা গভর্নমেন্টসের, আমরা যেটা ফলো করতে হয়, আমাদের আইন ফলো করতে হয়, গভর্নমেন্টের নিয়ম হচ্ছে এই সমস্ত বেসিক টেস্ট করা। এই টেস্টগুলো করে নিয়ে আমরা করি। ইউজুয়ালি ব্রেস্ট অগমেন্ট যারা করাতে আসেন তারা 20s বা 30s এ বয়স থাকে, তাদের সমস্ত রিপোর্টই নর্মাল আসে। আর যদি কোনো রিপোর্ট বেশি কম আসে, সেটার জন্য যেটা প্রয়োজনীয় চিকিৎসা সেটা আমরা তাকে সাজেস্ট করে থাকি। আচ্ছা, মানে নরমাল একটা সার্জারির আগে যে ধরনের টেস্ট একদম। করতে হয় সেগুলোই করতে এটা হয়। হ্যাঁ, এটা নর্মাল আচ্ছা, সার্জারি, এটার সঙ্গে আর যেহেতু মানে কম বয়সীরাই যেহেতু এই ইমপ্ল্যান্টটা আর কি নেন, তাদের মানে সেরকম কিছু একটা যে একটা মানে হাই ডায়াবেটিস বা হাই প্রেশার বা এই জাতীয় কোনো যে সমস্যা বয়সের মহিলারা থাকে বা না? যে বয়সের মেয়েরা করান, হ্যাঁ ম্যাক্সিমাম আমি দেখেছি 99%ই হ্যাঁ, তাদের সমস্ত রিপোর্ট নর্মালি আসে, নরমালি থাকে। নর্মালি আসে। ব্রেস্টটা যে ইমপ্ল্যান্ট হয় মানে এর হুম। মানে কিভাবে হয়, মানে কি প্রসিজারে মোটামুটি? এটা একটা সার্জারি। হুম, তো সার্জারিটা যেটা আমরা করব, প্রথমত সার্জিক্যাল প্রথম উপায় হচ্ছে যে আমরা প্রথমে পেশেন্টকে দেখে নিই, দেখে তার ইনভেস্টিগেশনস করে নেয় তিনি ঠিক আছেন কিনা, এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ, যখন পেশেন্ট দেখাতে আসেন আমাদের কাছে, তখন আমরা তাকে এই সাইজারগুলো ইউজ করি। ইউজার করে দেখে নিচ্ছি উনি কোন ভলিউম নেবেন, ওনার বুকের সাইজ কি আছে, কোনটা দিলে পরে বেস্ট ম্যাচ হবে সেটা দেখা হয়। 3 নম্বর যে সার্জারির দিনে পেশেন্টকে না খেয়ে আসতে হয়। সার্জারিটা করতে অ্যাজ সাচ 30 মিনিট থেকে 45 মিনিটের কাছাকাছি সময় লাগে, কারণ আমি মিনিমাল ইনভেসিভ টেকনিকে করি, যেটা খুব তাড়াতাড়ি সার্জারিটা হয়ে যায়। সার্জারি হয়ে যাওয়ার পরে আমরা পেশেন্টকে আমাদের যে হসপিটাল রয়েছে সেখানে আমরা 3 থেকে 5 ঘন্টা অবজারভেশনে রাখি, কোনো রকম কোনো অসুবিধে, ব্যথা, পেন, ব্লিডিং এগুলো হচ্ছে কিনা। 99% ক্ষেত্রে কোনো অসুবিধাই হয় না। পেশেন্টকে আমরা 6 ঘন্টার পরে পেশেন্টকে ছুটি করে দিই, উনি কিন্তু বাড়ি চলে যান। আর যেটা একটা প্রশ্ন থাকে যেটা হচ্ছে যে এটা তো একটা সিলিকন ইমপ্ল্যান্ট, হ্যাঁ, এটা সিলিকন। তো এর হ্যাঁ, একটা এলাস্টিসিটি আছে। ঠিক ঠিক। আপনি এটাকে ইমপ্ল্যান্ট করে দিলেন, হুম হুম। এটা ফেটে যাওয়ার বা এটা লিকেজ হওয়ার কি কোনো চান্সেস হ্যাঁ, থাকে? এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন। ইভেন একটা বোধহয় মজার ভিডিও আছে ইউটিউবে, যে ফেটে যায় বা এরোপ্লেন ওঠার পরে ফুটে গেল, সেটা কিন্তু বাস্তবিক না। আমি ধরুন এই ইমপ্লান্ট আপনাদের সামনেই রয়েছে, হ্যাঁ, তো আমি ধরুন এটাকে টুইস্ট করছি, যদিও বাস্তবে ইমপ্লান্ট ঢোকানোর পরে তার কেউ ব্রেস্টকে টুইস্ট করে না। হ্যাঁ। তো দেখুন এটাকে আমি পুরোপুরি টুইস্ট করলাম, দেখলেন একদম টুইস্ট করে দিয়েছি 100-360 ডিগ্রিতে, আবার ছেড়ে দিলাম, দেখুন আবার পুরোনো অবস্থাতে ফিরে এসছে। তো এটা সেইভাবেই বানানো থাকে, এটা বাস্ট করা ইম্পসিবল। আমি দেখুন এটাকে চাপছি কিন্তু বাস্ট হচ্ছে না। অনেক ক্ষেত্রে কি হয়, যখন নতুন কোনো ডাক্তারবাবু বা ইভেন পুরনো ডাক্তারবাবুর ক্ষেত্রে হতে পারে, ইমপ্লান্টটা ভেতরে করার পরে আমাদের সুচারিংস করতে হয়, কাটা জায়গাটাকে বন্ধ করার জন্য। অনেক সময় সুচারিং করতে গিয়ে যদি কোনোভাবে সুচার এটা ফুটো হয়ে যায়, তখন কিন্তু এই ইমপ্লান্ট লিকেজের সমস্যা কিন্তু আসে। আচ্ছা, সেই জন্য যখন যে ডাক্তারবাবু করছেন তাকে অত্যন্ত সতর্কভাবে করতে হবে যাতে এটা না হয়। আর যদি কখনো এই জিনিসটা ফুটো হয়ে গিয়ে থাকে হঠাৎ করে, যদি ডাক্তারবাবু বুঝতে পারেন, তাকে কিন্তু তখনই ইমপ্লান্টটা বের করে এনে নতুন আর একটা সেট ইউজ করতে হবে। সেই জন্য এটা অ্যাক্সিডেন্টালি ফুটো হতে পারে ডিউরিং ইনসার্শন, কিন্তু এমনিতে এটাকে চেপে ফাটিয়ে ফেলাটা, ফিজিক্যালি প্রেসার বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা আপনি ট্রেনে বাসে উঠেছেন, চাপ পড়লো আর তাতে ব্রেস্ট ইমপ্লান্ট ফেটে যাবে, দ্যাট ইজ ইম্পসিবল। আপনারা আচ্ছা, আচ্ছা। ইউটিউবে বা ইনস্টাগ্রাম ভিডিও দেখতে পারেন, অনেক হ্যাঁ। সিলিকনের কোম্পানি, যারা এই কোম্পানি তারা দিয়েছে, যেটার উপরে গাড়ির চাকা চলে যাচ্ছে, তাও কিছু হচ্ছে না। তো সেই ডিউরাবিলিটির দিক থেকে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন আসে আর কি, হুম। সেটা হচ্ছে দেখুন ব্রেস্টের এলাস্টিসিটি তো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে হুম থাকে। হুম তাহলে যখন এটা ইমপ্ল্যান্ট হয়ে গেল হুম তারপর হুম স্বাভাবিক নিয়মে নর্মাল যে স্কিনের যে এলাস্টিসিটি হুম সেটা চেঞ্জ হয়। হুম তো এটা কি মানে এখন যে যেরকম আছে সেটা হুম। কি পরবর্তীতে সেরকমই থাকে নাকি এরও এই এলাস্টিসিটি? যে আপনি যদি নিজে হাত দিয়েও দেখেন ব্রেস্টের ইমপ্লান্টটা, এটা একেবারেই একটা ফিমেল ব্রেস্টের যে ফিল, সেই ফিলটাই কিন্তু সেই পরিমাণ ঘনত্ব দিয়েই করা।
এটা তো সিলিকনের কিন্তু দেখবেন সিলিকনের আমরা জ ইমপ্লান্ট ইউজ করি, সেটা কিন্তু শক্ত হয়। আবার ইন্ডাস্ট্রিয়াল সিলিকন লিকুইড হয়, তো সিলিকন মলিকুলের মধ্যে কত বন্ডিং থাকছে সেটার উপর ডিপেন্ড করে এটা কতটা সফট হয় বা কতটা হার্ড হবে সেটা। তো এটা ব্রেস্টের সঙ্গে সিমেট্রিক্যাল রেখে ইমপ্লান্টগুলো তৈরি করা হয়। সুতরাং ইমপ্লান্ট ব্রেস্টের ভেতরে দেওয়ার পরে আলাদা করে কিন্তু ফিল করে বোঝা সম্ভব নয় যে ভেতরে কোনো ইমপ্লান্ট রয়েছে কিনা। ইমপ্লান্টের ফিল এবং ব্রেস্ট টিস্যুর ফিল 99% কিন্তু ম্যাচ করানো থাকে সেইভাবে। কিন্তু এই যেটা মেডিকেল গ্রেডেড, এই জন্য এটাকে আমরা মেডিকেল গ্রেডেড সিলিকন এটাকে আমরা বলি। আচ্ছা আচ্ছা। এই সার্জারির যখন হয় মানে একটা পেশেন্টকে কতদিনের সময় নিয়ে আসতে হয়? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্যার সার্জারি কতদিনে বা কতদিনে স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবো। সার্জারিটা তো ডে কেয়ার সার্জারি, সকালবেলা আপনি ভর্তি হবেন 7টা থেকে 8টার মধ্যে। আমাদের সার্জারিটা করতে 45 মিনিটের কাছাকাছি সময় লাগে। সেদিন দুপুরের বিকেলের পরে আমরা ছুটি করে দিই, আপনি বাড়ি চলে যেতে পারেন। মানে একদিনেই যেদিনে ভর্তি সেদিনেই ছুটি, সেদিনেই সার্জারি। যারা দূরের পেশেন্ট, ধরুন গুয়াহাটি থেকে কেউ এলেন বা ত্রিপুরা থেকে কেউ এলেন, তারা ইউজুয়ালি 1 থেকে 2 দিন হোটেলে বা গেস্ট হাউসে বা হসপিটালে থেকে যান, তারা 1-2 দিন থেকে ছুটি নিয়ে নেন। আর যারা কলকাতা বা কলকাতার আশেপাশে তারা তো দিনের দিন চলে যান। একদিনেই আপনি বলছেন ছুটি। হ্যাঁ। তাহলে বাড়িতে কি এর কোনো রক্ষণাবেক্ষণের দরকার হয় বা কিছু নিয়ম মানতে হয়? অফিসে যাওয়া বা কলেজে যাওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কি? হ্যাঁ, আচ্ছা। বা জিম কবে থেকে করবেন, এটা অনেকে জিজ্ঞেস করে থাকেন। একদমই তাই। এক্সারসাইজে কবে থেকে যেতে পারবো? তাহলে বাড়িতে গিয়ে যেটা হবে, আমরা যখন ছুটি করবো পেশেন্টকে 5 দিনের আমরা ওষুধ দিই। 5 দিনের ওষুধের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক, একটা ব্যথার ওষুধ, একটা গ্যাসের ওষুধ বা আমরা অ্যান্টাসিড যেটাকে বলি সেটা, আর একটা মাল্টিভিটামিন ইউজুয়ালি দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পরে আপনি হোম রেস্ট নেবেন 2 দিন। ধরুন কাউকে যদি আমি শুক্রবারে সার্জারি করি, শনি রবি আপনি হোম রেস্ট নেবেন, সোমবার থেকে কাজে যেতে পারেন। তবে কিছু রেস্ট্রিকশনস মানতে হয়, যেমন একটা স্পোর্টস ব্রা, 3 মাস স্পোর্টস ব্রাটা পরতে হবে, যাতে এটাকে সাপোর্ট দিয়ে রাখে। যার যত বড় ইমপ্লান্ট ইউজ করা হবে তার ওই সাপোর্টটা তত বেশি দরকার। নেক্সট 3 মাস আপনি উল্টো হয়ে শোবেন না, পাশ ফিরতে পারেন, চিত হয়ে শুতে পারেন, কিন্তু ব্রেস্টের ওপরে ভর দিয়ে শোয়া যাবে না, এটার একটা জিনিস। আর স্কিপিং, জগিং এই ধরনের এক্সারসাইজ 21 দিনের পর থেকে, 3 সপ্তাহ পর থেকে করতে পারেন। আর সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা এই যে ব্যাপার স্বামী স্ত্রীর মধ্যে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে ব্যাপার, সেটা ইউজুয়ালি আমরা 4 সপ্তাহ পরে থেকে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপার বডির জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে অসুবিধা হবে না, কিন্তু ব্রেস্ট মাসাজ বা সেই ব্যাপারটা আপনি 4 সপ্তাহ পরে থেকে করলে পরে ভালো হয়। আর অফিস কলেজে বললাম 2 দিন পর থেকেই যাওয়া যায়, স্পোর্টস ব্রা পরে অ্যাক্টিভিটি করতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে স্বাভাবিকভাবে দুটোই প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে যে ব্রেস্টের যে সেনসিটিভিটি, যেটা আপনি একটু আগে বলছিলেন যে স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশার যে ব্যাপারটা, তো এই সেনসিটিভিটিটা কি ইনট্যাক্ট থাকে নাকি কিছুটা পরিবর্তন হয়? 99% ক্ষেত্রেই বলবো ইনট্যাক্ট থাকে। আচ্ছা। হ্যাঁ, এটা চেঞ্জ হয়, সেটা ব্রেস্ট রিডাকশন বা ম্যাস্টোপেক্সি করলে পারে, সেটা একটা আলাদা সার্জারি, আমরা অন্য জায়গায় সেটা আলোচনা করব। ব্রেস্টকে যখন আমরা লিফট করছি বা ছোট করছি তখন এই ব্যাপারটা হয়, কিন্তু ব্রেস্ট অগমেন্টের সঙ্গে সেন্সিটিভিটির বিশেষ কোনো রিলেশন নেই। 99% ক্ষেত্রে কিন্তু সেন্সিটিভিটি সেম থাকে। আর এটা তো গেল সেন্সিটিভিটির কথা। আরেকটা যেটা মায়ের মানে যারা অবিবাহিত, যারা সবে 20 বা 25 বছর বয়সে যারা এটা করাচ্ছেন আর কি, তাদের মনে তো একটা স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে, তারা ভবিষ্যতে মা হবেন, তখন ব্রেস্ট ফিডিং এ কোনো রকম সমস্যা হবে কিনা? ঠিক। তো মা হওয়ার ব্যাপারটা তো ব্রেস্টের সঙ্গে রিলেটেড নয়, সেটা ভ্যাজাইনা, জরায়ু, অভুলেশন, সুতরাং সেটা আলাদা বিষয়। বিষয়টা হচ্ছে ব্রেস্ট ফিডিং, ধরুন কেউ প্রেগনেন্ট হয়েও গেলেন, ব্রেস্ট ফিডিংটা হবে কিনা যদি ব্রেস্ট ইমপ্লান্ট থাকে। এটা যদি আমরা ব্রেস্টটাকে ধরি টিস্যু, তো নিপিল এরিওলার তলায় কিন্তু গ্ল্যান্ডুলার পার্টটা থাকে, চারিদিকে ফ্যাট থাকে, নিচে গ্ল্যান্ডুলা যেখান থেকে ব্রেস্ট মিল্ক সিক্রিশন হয়। আর আমরা ইমপ্লান্টটাকে কিন্তু ব্রেস্টের বাইরে রাখি। হ্যাঁ, এটা কিন্তু ইমপ্লান্টটা হচ্ছে চেস্ট ওয়াল এবং ব্রেস্ট, ধরুন আমাদের বুকের ওয়াল, এটা যদি চেস্ট ওয়াল হয়, এটা যদি ব্রেস্ট হয়, দুটোর মাঝখানে হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্টটা থাকে। সুতরাং ব্রেস্ট ইমপ্লান্ট কোনোভাবেই কিন্তু ব্রেস্ট টিস্যুকে অ্যাজ সাচ হ্যাম্পার বা জিওপার্ডাইজ করে না। সেই জন্য প্রত্যেকটা ফিমেল পেশেন্ট যারা ব্রেস্ট অগমেন্টেশন করিয়েছেন ইমপ্লান্ট দিয়ে, তাদের ব্রেস্ট ফিডিং নিয়ে কোনো অসুবিধা নেই। একটা মাত্র ব্যাপার থাকে, কখনো কখনো কিছু ডাক্তারবাবু রয়েছেন, আমি যেমন ব্রেস্টের নিচে মানে ব্রেস্টের ক্রিজ যেটা, ব্রেস্ট ক্রিজ যেটা যেখানে ভাঁজ হচ্ছে, হ্যাঁ, সেই জায়গাটা দিয়ে আমরা ব্রেস্ট ইমপ্লান্টটাকে ভেতরে ইনসার্ট করি। কিছু ডাক্তারবাবু আছেন যারা অ্যারিওলার চারিদিকে কাটিং করেন। তো অ্যারিওলার চারিদিকে কাটিং করে যদি ব্রেস্ট ইমপ্লান্ট করা হয়, কখনো কখনো ওই মেল ডাক্টগুলো কিন্তু কাট পড়তে পারে। সেক্ষেত্রে তাদের ব্রেস্ট মিল্কে প্রোডাকশনে বা এই ব্যাপারটাতে একটু অসুবিধা হতে পারে। আমি এই কারণের জন্যই মূলত 1 নম্বর। আর 2 নম্বর, অ্যারিওলার চারিদিকে করলে হালকা একটা দাগ হয়, এর নিচে করলে পরে দাগটা একেবারেই বোঝা যায় না। সেই জন্য আমি নিচে দিয়ে হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্টটাকে ব্রেস্টের পেছনে প্লেস করি।
তো এক কথায় উত্তর হচ্ছে ব্রেস্ট ফিডিং এ কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা আপনি দাগের কথা বললেন, আমরা দেখেছি বেশ কিছু গ্ল্যামারাস ফিল্ডের যে সমস্ত অ্যাক্ট্রেসরা আছে তারাও ব্রেস্ট অগমেন্টেশন খুব স্বাভাবিক, খুব সহযোগিতা ফ্রিকোয়েন্টলি দিয়েছে। করেন। হ্যাঁ, এবার যেহেতু এনারা গ্ল্যামারাস ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছে, তো যেহেতু এটা সার্জারি হচ্ছে, তো এখানে কি কাট মার্ক কি দেখা যাবে না? হ্যাঁ ঠিক, আপনাদের মনে হতে পারে যে এটা তো এত বড় ইমপ্লান্ট, হ্যাঁ, এত বড় কাটতে হবে কিনা। এটা ডায়ামিটার যেরকম 8 সেন্টিমিটার, কিন্তু আমরা এটাকে স্কুইজ করে ছোট একটা জায়গার মধ্যে দিয়ে করতে পারি। এবং আমি নিজে বেলজিয়ামে ট্রেন্ড হয়েছি কিভাবে 2.5 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটারের মধ্যে দিয়ে কোন টেকনিকে আমি ইমপ্লান্টটাকে ভেতরে করতে পারি। তো জাস্ট 2.5 থেকে 3 সেন্টিমিটারের মতো কাটিং হয়, সেটাও এই ব্রেস্ট ক্রিজের তলায়। এটা যদি ব্রেস্ট হয়, ক্রিজের এখানে কাটিং হবে। আচ্ছা, 2.5 থেকে 3 সেন্টিমিটার কাটিং করা হয় এবং MIBS টেকনিক বলে, সেই টেকনিকে আমরা ইমপ্লান্টটাকে দিয়ে দিই। এবং যে সুচারিংস গুলো করা হয় সেটা স্কিনের ভেতরে থাকে, আচ্ছা, বাইরে থেকে কোনো ব্যাপার থাকে না। ডেফিনেটলি হালকা একটা দাগ থাকে। এবারে আমরা পেশেন্টরা অনেকে জিজ্ঞেস করি যে আপনার বডির অন্য কোথাও কোনো কাটা দাগ আছে কিনা। সেই দাগের মতো ওখানে ছোট্ট একটা দাগ হতে পারে, কিন্তু যেহেতু ব্রেস্টের নিচে থাকছে, দাগটা প্রথমত ব্রেস্টের নিচে ঢাকা থাকে, ব্রাশ স্ট্রাপ সেটা ওই জায়গা দিয়েই যায়। এবং যে দাগটা হচ্ছে 90% ক্ষেত্রে বা 90% দাগ কিন্তু 6 মাসের মধ্যে প্রায় পুরোপুরি মিলিয়ে যায়। খুব হালকা একটা সাদা দাগ থাকলেও থাকতে পারে, আচ্ছা। খুব ধ্যানসে না দেখলে পরে এই জিনিসটা কিন্তু বোঝা যায় না। 90% বা তার বেশি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু দাগ নিয়ে কোনো যেহেতু ইস্যুস তৈরি জায়গা, হয় না। মানে কাটার আর কাটিংটাও এটা খুব একদম ছোট ছোট থাকে করে করা হয়, এবং যে বোঝা যায় না বললেই চলে। ভাঁজে নিচে থাকছে, থাকে বলে হ্যাঁ, আর কি বোঝা যায় না। বোঝা যায় না বললেই চলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরেকটা যেটা হচ্ছে যে এই সার্জারিটা করার পর আহ, মানে এর যে মানে লংজিভিটি কতটা থাকে আর কি? আচ্ছা, মানে সারা জীবন থাকবে হ্যাঁ, কিনা? সারা জীবন থাকবে ঠিক কি? ঠিক, আমরা দেখুন পা ভেঙে গেলে পরে আমরা আজকাল পায়ের মধ্যে ডাক্তারবাবুরা, অর্থোপেডিক আমার বন্ধু যারা রয়েছে অর্থোপেডিক ডাক্তারবাবুরা, তারা লোহার রড দিয়ে থাকেন, সারা জীবন থাকে। পেসমেকার আমরা পেশেন্টদের দিয়ে থাকি, পেসমেকার সারা জীবন থাকে। ব্রেস্টের ইমপ্লান্টও সারা জীবন থাকলেও কোনো অসুবিধা, এটা একটা ইনার্ট ম্যাটেরিয়াল, আচ্ছা, যেটা বডির সঙ্গে রিয়াকশন বিশেষ করে না বললেই চলে। সেই জন্য এটা সারা জীবন একইভাবে থাকতে পারে। তো এটা অসুবিধা কিছু হবে না, অসুবিধা কিছু নেই। তবে হ্যাঁ, অনেকে চেঞ্জ করেন। বিদেশে আমি যখন ছিলাম সেখানে একটু বেশি, ইন্ডিয়াতে এটা খুব চেঞ্জও করা যায়? এটা চেঞ্জ করা যায়। আচ্ছা। ইন্ডিয়াতে খুব বেশি চেঞ্জ মানুষ করেন না, কারণ আবার একটা খরচা। বিদেশে ধরুন পেশেন্টের 50-60 বছর বয়স হয়ে গেছে, উনি আর ওই ভারী এটাতে একটা ওজন থাকে অবশ্যই, হ্যাঁ। সেটা রাখতে চাইছেন না, তাহলে তখন তারা এসে চেঞ্জ করে নিয়ে যান বা ছোট ইমপ্লান্ট নিয়ে নেন। আবার কিছু কিছু পেশেন্ট আসেন, বিশেষ করে মডেলরা, সেটা আমাদের দেশেও আসেন, আমি নিজেও করেছি। কেউ হয়তো 250 বা 280 সিসি বা 300 সিসি ইমপ্লান্ট করেছিলেন, তিনি আর একটু বড় চাইছেন, 500 সিসি বা 550 বা 600 সিসি চাইছেন, তখন কিন্তু এক্সচেঞ্জ করতে আসেন। আচ্ছা, তো চেঞ্জটা ডেফিনেটলি করা যায়, কিন্তু অ্যাজ সাচ রিয়াকশন বা কোনো অসুবিধা কিন্তু নেই। আচ্ছা, আচ্ছা। এইবার যেটা মানে সবার মনেই হয়তো এই প্রশ্নটা থাকবে যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট তো একটা সময় আমরা হলিউডে দেখেছি, তারপরে সেটা বলিউডে এসেছে। তো এটা মধ্যবিত্ত যে ফ্যামিলি আছে তাদের মধ্যে কি মানে এটা অ্যাফোর্ডেবল? এটা অ্যাফোর্ডেবল, কারণ হচ্ছে যে ব্রেস্ট ইমপ্লান্টে যে ব্যাপারটা রয়েছে, অনেকেই আমরা ভাবি যে এটা বোধহয় ভীষণ কস্টলি, একদমই তাই। হ্যাঁ, অ্যাফোর্ড করা যাবে না। দেখুন আজকাল একটা মোবাইল কিনতে গেলেও 15 থেকে 25 হাজার দাম পড়ে। আপনি যদি আরো হাই এন্ডে যান, সেটা 1.5 লাখ 2 লাখ টাকা চলে আসছে। হাতে সবার এখন আইফোন। তো আইফোন নিতে গেলে 70, হ্যাঁ। তো ডেফিনেটলি, তো আমি এই জন্য আমি নিজে স্পেনে ট্রেনিং নিয়েছি ব্রেস্ট সার্জারি, কসমেটিক সার্জারির ওপরে। কারণ আমি দেখলাম যে ইন্ডিয়াতে এক্সেসিভলি এটার কস্ট নির্ধারণ করে রাখা হয়েছে যারা এই সার্জারিটা করেন। তো আমি সেই জন্য বেলজিয়াম, স্পেন এবং সুইডেন আমার ট্রেনিং নেওয়া, এবং আমি সেখান থেকে শিখে এসেছি কিভাবে সার্জারিগুলো ডে কেয়ার প্রসিডিউর হিসেবে করা যেতে পারে, বা কিভাবে ছোট ইনসিশন দিয়ে করা যেতে পারে, বিভিন্ন ধরনের ইমপ্লান্ট রয়েছে, সেই ব্যাপারগুলো জেনেছি। তো জানার পরে আমি দেখেছি যে ইন্ডিয়াতে এই ব্যাপারটা অনেকটা লো কস্টে করা যেতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি আমার ক্লিনিকে, আমার একটা নিজস্ব পার্সোনাল ক্লিনিক, যাতে আমি সাধারণ মানুষ বা নর্মাল যারা পিপলস রয়েছেন তাদেরকে যাতে সেবা দেওয়া যায়, সেই জন্য আমরা এই কস্টটাকে যথেষ্ট আয়ত্তের মধ্যে রেখেছি। আমাদের ক্লিনিকে যদি ইউরোপিয়ান ইমপ্লান্ট দিয়ে কেউ ব্রেস্ট অগমেন্ট করতে চান, তাহলে সমস্ত খরচ দিয়ে 80 থেকে 90 হাজারের টাকা খরচা পড়ে, এভরিথিং, সবকিছু দিয়ে শুরু থেকে শেষ। এবং যদি কেউ তাতে ভর্তি থেকে শুরু করে ভর্তি, ওষুধপত্র, ব্রেস্ট ইমপ্লান্টের দাম, সার্জারি করা, সমস্ত কিছু, এটা দুটোই? হ্যাঁ, দুটো, সবকিছু, শুধু দুটো ব্রেস্টের ক্ষেত্রে। শুধু এর বাইরে দুটো খরচ থাকে। একটা, আপনি হসপিটালে আসার আগে কিছু ব্লাড টেস্ট, আপনাকে যেটা বললাম হিমোগ্লোবিন, এক্সরে, ইসিজি করতে হয়, সেটা অ্যারাউন্ড ওই 2.5 থেকে 3 হাজার টাকা খরচা হয়। আর যখন ছুটি করবো, বাড়িতে আপনি গিয়ে লাস্ট 5 থেকে 7 দিন ওষুধ খাবেন, সেটা আপনার 1500 টাকা মতো। তাহলে ধরুন 1500
প্লাস যদি তার আগে 3,500-2,500 মতো হয়, আর আমার হসপিটালে সমস্ত কিছু দিয়ে ধরুন 90,000, তাহলে 94 থেকে 96,000 এর মধ্যে আন্ডার 1 লাখ আপনি পুরো প্রসিজিয়ারটা কিন্তু কমপ্লিট করা পসিবল। এটা ইউরোপিয়ান ইমপ্লান্ট নিলে। আর যদি আমেরিকান ইমপ্লান্ট নেন সেটা মোটামুটি ওই 1 থেকে 1,20,000 মধ্যে আসে, ডিপেন্ডিং আপন আপনি কোন সাইজ, অন্যান্য কিছু কিছু ফ্যাক্টরস থাকে, কিন্তু সেটাও 1,20,000 মধ্যে হয়ে যায়। তো যারা ইউটিউব দেখছেন, এটা 2025 সাল, ডেফিনেটলি প্রতি বছর আপনারা জানেন কিছু কিছু বাড়া কমা হয়। তো যারা আজ থেকে কয়েক বছর পরে দেখবেন তাদের জন্য হয়তো এই কষ্টটা আমি করতে পারবো না। তবে আজ 2025 সালে ইউরোপিয়ান ইমপ্লান্ট নিলে 90 to 95, আর ইউরোপিয়ান যদি না নিচ্ছেন, আপনি আমেরিকান ইমপ্লান্ট নিচ্ছেন, তাহলে 1.20, 1,20,000 মধ্যে পুরো ব্যাপারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দুটোর মধ্যে কি খুব বেশি তফাৎ থাকে? খুব বেশি তফাৎ থাকে না, কিন্তু দেখুন কেউ হয়তো আইফোনটাকেই নেবেন, কেউ OnePlus-টাকে নেবেন, এটা ডিপেন্ড করে। কিন্তু ইমপ্লান্ট যেমন এইটা দেখুন, এটা একটা আমেরিকান ইমপ্লান্ট, আমি ব্র্যান্ডের নাম বলছি না, আর এটা একটা ইউরোপিয়ান ইমপ্লান্ট, ঠিক আছে? তো দুটো সেম, একদম সেম। এবং এই সিলিকনের কি ক্যাটাগরি হবে, মেডিকেল গ্রেডেড কিনা, সেটা ওষুধের যে আমাদের ড্রাগ কন্ট্রোলার আছে তারা কিন্তু এটাকে কন্ট্রোল করেন, আমি তো এগুলো বানাইনি। তো সুতরাং ওই সার্টিফিকেশন গুলো দেখে নিলে পরে অসুবিধা নেই। এটা মেডিকেল গ্রেডেড সিলিকন, বিভিন্ন গ্রেডেড হয়, এটা মেডিকেল গ্রেডেড সিলিকন, সুতরাং নিরাপদে, দুটোতেই কোয়ালিটি অলমোস্ট সেম। হ্যাঁ, আমি 100% ইকুয়াল বলবো না, কিন্তু অলমোস্ট সেম। আচ্ছা, সেফটির দিক থেকে কিন্তু সেফ। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু এরকম একটা বিষয়ে খোলামেলা আলোচনা করার জন্য। আমরা নিশ্চয়ই আবার আপনাকে নেক্সট এপিসোডে, কোনো একটা এপিসোডে আমরা নিশ্চয়ই পাবো আপনাকে। ঠিক, ধন্যবাদ, নমস্কার। আশা করি ব্রেস্ট অগমেন্টেশন নিয়ে আপনাদের যে যে প্রশ্নগুলো ছিল তার উত্তর আমরা দিতে পারলাম। হতে পারে আপনার ব্রেস্টের সাইজ অনেকখানি ছোট এবং তাতে আপনি সন্তুষ্ট নন, বা আপনি কোনো গ্ল্যামারাস ওয়ার্ল্ডে কাজ করছেন যেখানে আপনার ছোট ব্রেস্টের জন্য কথা শুনতে হচ্ছে। তাহলে দেরি না করে আপনি এই চিকিৎসা পদ্ধতিটি সহজেই অবলম্বন করতে পারেন। এই বিষয়ে যদি আরো আপনার কিছু জানার থাকে তাহলে ডক্টর বাইনের ক্লিনিকের যে নাম্বার সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখান থেকে আপনারা সহজেই যোগাযোগ করে নিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে।